কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য দেশে আনএমপ্লয়মেন্ট বাড়ছে। দেশে আনএমপ্লয়মেন্টের হাল গত ৪৫ বছর এমন ছিল না। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি রিপোর্ট পর্যন্ত বলছে ইউথ আনএমপ্লয়মেন্ট বেড়েই চলেছে। আর তাকিয়ে দেখুন বাংলার দিকে, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলায় বেকারত্বের হার দেশের তুলনায় ৩% কম। ২ কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান দেওয়া হয়েছে। সারা রাজ্য জুড়ে অজস্র প্রজেক্টের কাজও চলছে, ফলে আরো লক্ষ লক্ষ কর্মীর প্রয়োজন হবে। দেউচা পাঁচামিতে বীরভূমে ১ লক্ষ লোকের চাকরি হবে। আসানসোল দুর্গাপুর এলাকায় শেল গ্যাস অনুসন্ধানে ইতিমধ্যে ২২,০০০ কোটি টাকার বিনিয়োগ এসছে। উত্তর ২৪ পরগনার অশোকনগরে ইতিমধ্যেই তেল প্রকল্পের কাজ শুরু হয়েছে। এছাড়াও অমৃতসর ডানকুনি পণ্য করিডর, মনে রাখবেন এই করিডর ঝাড়খণ্ড হয়ে রঘুনাথপুর দিয়ে বাঁকুড়ার বর্জরা পানাগড় হয়ে ডানকুনি পর্যন্ত যাবে। এর ফলে অনেক মানুষের কর্মসংস্থান হবে। পুরুলিয়ার রঘুনাথপুরে প্রায় ২৫০০ একর জমির ওপর তৈরি হচ্ছে জঙ্গল সুন্দরী কর্মনগরী। এখানে বিনিয়োগের পরিমাণ প্রায় ৭২,০০০ কোটি টাকা এবং কর্মসংস্থান এখানে অনেক হবে। এছাড়াও আমরা জাতীয় সড়ক বরাবর, রাজ্য সড়ক বরাবর কতগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডর করতে চলেছি, যার মধ্যে আছে রঘুনাথপুর ডানকুনি হলদিয়া ৩৯৮ কিলোমিটার, ডানকুনি কল্যাণী ৪৩ কিলোমিটার, ডানকুনি খড়গপুর ১৬০ কিলোমিটার, দার্জিলিং মোড় হয়ে কুচবিহার ৬৩৯ কিলোমিটার, খড়গপুর থেকে মোরগ্রাম ২৩০ কিলোমিটার, এটা দ্বিতীয় পর্যায়ে হবে। পুরুলিয়ার গুরুডু থেকে দক্ষিণ ২৪ পরগনার জোকা ২৩৪ কিলোমিটার। কি কিছু দেখতে পাচ্ছেন না চোখে? না চোখে নেবা হয়েছে? আগে লোকে জন্ডিস হলে বলতে চোখে নেবা হয়েছে, তো এই জন্য দেখছি চোখে নেবা হয়েছে। হ্যাঁ, তার জন্য চোখের আলো আছে। হ্যাঁ, চোখের আলো তো আছে। আমি তো কত লোককে চশমা পরিয়ে দিই। ওই চোখের আলো একটা করে দেবো স্যার, যদি এগ্রিড করে একটা ক্যাম্প করুন আপনি বিধানসভায়, যার যার লাগবে দিয়ে দেবো বিনা পয়সায়। বানতলায় এশিয়ার বৃহত্তম লেদার পার্ক, ২,২০,০০০ লোক কাজ পেয়েছে, আরো পাবে। নিউ টাউনে হয়েছে সিলিকন ভ্যালি, তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। রাজ্যে ২০০টারও বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে, যেখানে অজস্র কর্মী প্রয়োজন আছে। আইটি সেক্টরও লিডিং স্টেট, মনে রাখবেন ২৮,০০০ আইটি কোম্পানি এখানে কাজ করছে। ২৮০০ আইটি কোম্পানি এখানে কাজ করছে। এসব কোম্পানিতে ২ লাখের বেশি প্রফেশনাল কাজ করছে। উৎকর্ষ বাংলার মাধ্যমেও ৩৫ লক্ষ ছেলে মেয়েদের আমরা ইতিমধ্যেই ট্রেনিং দিয়েছি। এমএসএমইতে আমরা বেশি জোর দিয়েছি। এমএসএমইতে আমাদের প্রায় ১,৩০ লক্ষ লোকের বেশি কাজ করছেন। ৯০ লক্ষের বেশি এমএসএমই মানে স্মল স্কেল সেক্টর ক্লাস্টার আমরা তৈরি করেছি। তৈরি হয়েছে ৬০২টি ক্লাস্টার। ২০১১ ছিল মাত্র ৪৯টি। আমার তো ১০ বছরে হয়ে গেল ৬০২টি। ওই যারা ন্যাকামো ন্যাকামো করে বেঁকিয়ে 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 কথা বলে না, সেগুলো একটুখানি বলে দিতে হয় যে একটু দেখ বাবা, সরস্বতীর কাছে হাতে খড়িটা দে, কালকে টাইমটা ছিল ওটাও তো মিস করেছিস। ক্ষুদ্র মাঝারি শিল্পে ব্যাংক ঋণ বৃদ্ধি করা হচ্ছে। ৫ লক্ষ বেকার যুবক যুবতীকে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে। শুধু দয়া করে বলবো, যারা শকুনি মামারা আছেন, চাকরিগুলো আটকাবেন না। বেকার যুবক যুবতী আপনার ঘরেও আছে, অন্যর ঘরেও আছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক কেলেঙ্কারি জানলেও যদি চাকরি কোথাও হয় আমরা কোনো কথা বলি না, তার কারণ যেই পাক চাকরিটা তো পাক। আর আপনারা রোজ বলছেন টিচার নেওয়া হবে না, কর্মচারী নেওয়া হবে না, কিছু হলে একটা করে পিল খেয়ে নিচ্ছেন, বিনা পয়সায় পিল খেয়ে নিচ্ছেন, যেন অম্বলে গ্যাস হয়েছে, একটা প্যান্টাসিড খেয়ে নিচ্ছে।
কি আর বলবো স্যার, এর থেকে বেশি আর কি বলবো? এরা চায় না কর্মসংস্থান হোক, এরা চায় না চাকরি হোক। 100 দিনের কাজের জন্য আমরা এবারেও মনে রাখবেন 39 কোটি ম্যান্ডেট তৈরি করেছি, যার জন্য খরচ হয়েছে 28,300 কোটি টাকা। 43 দিনের উপর কাজ আমরা দিয়েছি এবারেও, কেন্দ্র না দেওয়া সত্ত্বেও। আর বলছি কোথা থেকে টাকাটা আসবে? সমাজের সর্বস্তরের মানুষের জন্য আমাদের নানান ইন্টারভেনশনের সুফল আমরা পেয়েছি। আমরা দায়িত্বে আসার আগে সিপিএম আমল পর্যন্ত বাংলার দারিদ্র সীমার নিচে থাকার পরিমাণ ছিল 57.60%। আজকে সেটা কমে গিয়ে 8.60% এসে দাঁড়িয়েছে। আমি চাই একদম জিরো করে দিতে। ফলস্বরূপ 1,72,00,000 মানুষ দরিদ্র সীমার কবল থেকে বেরিয়ে আসতে পেরেছে। কি বিজেপি চোখে দেখতে পান না? কি সিপিএম চোখে দেখতে পান না? কি কমরেড এবিসি চোখে পড়ে না? নাকি এগুলো দেখতে গেলে এমনকি মিডিয়ারও চোখে পড়ে না? সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়াচ্ছে, সারাক্ষণ চিতায় আগুন জ্বালিয়ে যাচ্ছে। কখন কে মরবে আর চিতায় আগুন জ্বলবে? আমাকে কিছু সাংবাদিকের কথা তার কাছ থেকে শুনেছি আমি। বল, চিতা জ্বললে তো কাঠ লাগবে, তাই কাঠটা কি ওই শকুনি মামাদের বন্ধুরা না? তো ইডিতে ভেসে যাবে। বাবা, যদি ইডি দিয়ে যেতাম, ইডি ডাকে, ইডির সোর্স হয়ে গেছে এখন ওরা। আমি সরি টু সে, সবাই নয়, যার এখনো বুকের পাটা আছে সেটা করে না। সব মিডিয়া হাউস কিনে নিয়েছে। অনেক মিডিয়া হাউসকে বেঙ্গলে ইডির দপ্তরে রেগুলার অ্যাটেনশন দিতে হয়, অ্যাটেন্ড করতে হয়। আমি জানি মিডিয়া এখন গুটিগুটিয়া হয়ে গেছে। ভাবেন আমরা কিছু বুঝতে পারি না? একটা নিউজ ভালো করে করে না, এমনকি বাজেটটাও ভালো করে দেখায় না, শেখান না। আমি দেখেছি লক্ষ্য করে নিয়মটা কি। ঠিক আছে, তুমি 50% রুলিং পার্টিকে দাও, 50% অপোজিশনকে দাও, আমার কোনো আপত্তি নেই। তুমি কি করছো? তুমি বিজেপিকে দিচ্ছ 50%, সিপিএম কে দিচ্ছ 25%, 20% দিচ্ছ কংগ্রেসকে, আর রুলিং পার্টিকে দিচ্ছ 5%। কি মনে করো আমরা বেগার? না আমরা ভিক্ষুক? আর মানুষকে মিথ্যে বার্তা পৌঁছে দিচ্ছ, মিথ্যে কথা বলছো, একতরফা মিথ্যে রটনা করছো। মনে রাখবে, চিরদিন কিন্তু এক জিনিস চলে না এবং চলবে না। ভেজাল খবরের দোকান বন্ধ হোক, ভেজাল মিডিয়া বন্ধ হোক। নির্ভীক মিডিয়া এগিয়ে আসুক, সত্যিকারের মিডিয়া এগিয়ে আসুক, যারা পিএমএলএ অ্যাক্টকে ভয় পাবে না। জেলে মনে রাখবেন কতদিন এমন আইন করেছে, বছরের পর বছর হয়ে যাচ্ছে, সে জানতেই পারছে না তার কি অপরাধ, শাস্তিটাও জানতে পারছে না। আর জেলে বন্দি করে একবার দিচ্ছে তো চিরজীবনের জীবনের জন্য বন্দি। কোথায় চলেছি আমরা? এ তো পাকিস্তানকেও হার মানিয়ে দিয়েছে, এটা হিটলারকেও হার মানিয়ে দিয়েছে, এটা চাউসেস্কিকেও হার মানিয়ে দিয়েছে। এমন একটা গভর্নমেন্ট চলছে। এখানে একটা ঘটনা ঘটলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে, কখন মিডিয়াকে মুখ দেখিয়ে তাড়াতাড়ি ছবি তুলবে। সকালে একবার, বিকেলে একবার, দুপুরে একবার, যেন সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলে রিফ্রেশমেন্ট, রাতে ডিনার, শুতে যাওয়ার আগে বাই বাই করা, মর্নিং টু নাইট, মর্নিং ওঠে গুড মর্নিং আর নাইটে গিয়ে গুড নাইট। এটুকু বলার কাজ হচ্ছে মিডিয়াকে, এই সব কয়েকটা শকুনি মামাদের। আর যাতে আমাদের কথাগুলো মানুষের কাছে পরিষ্কারভাবে যেতে না পারে সেই জন্য সামান্য লজ্জাটুকু নেই, সামান্য সম্ভ্রমটুকু নেই। যারা গরিব লোকের কাজ করে তাদের দিকে না তাকিয়ে শুধু মিথ্যের কথা বলে। কেন্দ্রের বাজেট আমি মনে করি জনবিরোধী বাজেট, অ্যান্টি পুয়ার বাজেট, ইকোনমিক জাগলারির বাজেট। এবং টোটালি মনে রাখবেন একটা কথা, যে আমাদের ফুড সাবসিডি কমানো হয়েছে 3.3, সারের ওপর ভর্তুকি কমানো হয়েছে, কৃষকরা আন্দোলন করছে।
খাবে কি? 13%। খাদ্যশস্য পরিবহনের জন্য 17% পরিবহনের জন্য খরচা কমানো হয়েছে। এর ফলে মুদ্রাস্ফীতি বাড়বে, প্রাইস রাইজ আরো বাড়বে। প্রাইস রাইজটা হচ্ছে সেন্ট্রালের সাবজেক্ট, তারা কোনো কিছু করে না। দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে কোনো কাজ না করে সবটাই রাজ্যের হাতে ঝাঁপিয়ে দিয়ে মন কা বাতের নাম করে একতরফা টিভিকে মিথ্যে কথা বলে, আর কেউ খুঁজে দেখে না এই সাবজেক্টগুলো কাদের হাতে। এছাড়াও স্যার একটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্রীয় সরকার তার বিভিন্ন স্কিমের জন্য বরাদ্দ করা অর্থ খরচা করতে ব্যর্থ হয়েছে। হয়তো করেনি, যেমন আমাদের মতো রাজ্য আমরা পাই দেয়নি। তপশিলি জাতি উন্নয়নের জন্য যে আমব্রেলা স্কিম ফর ডেভেলপমেন্ট অফ শিডিউল কাস্ট করা হয়েছে, তার 40% টাকা খরচা করতে পারেনি। সংখ্যালঘুদের জন্য মাত্র 12.3% খরচ করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি সিঞ্চাই যোজনা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাত্র 50% খরচ হয়েছে। আর আয়ুষ্মান ভারত এটাই খরচ হয়েছে 29.4। আমাদের যেখানে 9 কোটি, ওদের 29.4। মানে কোথায় বুঝতে পারছেন সংখ্যাটা? প্রধানমন্ত্রী প্রায় নারী শক্তির কথা বলেন, দেশের 700 কোটির বেশি নারীর উন্নয়নের কথা বলেন, অথচ মহিলাদের সুরক্ষা এবং ক্ষমতায়নের জন্য যে মিশন শক্তি করা হয়েছে তার 73.5% বরাদ্দ অর্থই ব্যয় করতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছেন। আমার জানতে ইচ্ছা করে, ব্যর্থ হয়েছেন নাকি আপনারা অ্যান্টি উইমেন? বিদ্বেষের রাজনীতি করেন, জমিদারদের টাকা মুকুব। ডলারের তুলনায় টাকার মূল্য গত 10 বছরে 40%-এর বেশি হ্রাস পেয়েছে। The value of money is now at its lowest ever value. এ নিয়ে কথা বলে না কেউ। There has been an intentional disregard to cooperative fiscal federalism in the country. মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার যে একটাই ট্যাক্স এসে চলছে, 60% টাকা ওরা পায়, তার 40% টাকা আমরা পাই। আর 60% টাকার মধ্যে 40% ওদের রাজ্যের জন্য খরচ করা উচিত। ওদের কিসে খরচ করবে? ডিফেন্স, হোম, আর এছাড়া তো রেল, এছাড়া তো খরচা করার জায়গা নেই। কিন্তু দেখুন, আজকে আমাদের মতো রাজ্যগুলোকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকারের টাকাটাকে শুষে নেওয়া হচ্ছে। কি করে শুষে নেওয়া হচ্ছে? ট্যাক্সের বদলে শেষ আর সারচার্জ বসানো কেন্দ্রের রাজ্যের বিরোধী নীতি, রাজ্য বিরোধী নীতির আরেকটা জলজ্যান্ত উদাহরণ। অ্যাজ পার কনস্টিটিউশন, অর্থ কমিশন দ্বারা নির্ধারিত কেন্দ্রীয় করের একটা নির্দিষ্ট শতাংশ রাজ্যগুলিকে হস্তান্তর করতে হয়, কিন্তু ট্যাক্সের বদলে শেষ সারচার্জ নেওয়া হলে তার কোনো ভাগ রাজ্যকে দিতে হয় না। অর্থাৎ রাজ্য কিছু পাচ্ছে না, অথচ রাজ্য থেকে তুলে নিচ্ছে। আর এক্সাইজ ডিউটির আরেকটা বড় অংশকে শেষ সারচার্জ দিয়ে রিপ্লেস করছে, যাতে রাজ্যগুলির সাথে তাদের ভাগ করতে না হয়। পেট্রোল ডিজেলের ক্ষেত্রেও একই অবস্থা। হিসেব বলছে GOI does not share nearly 90% of its collection from petrol and diesel with the states. এর থেকে দুর্ভাগ্য আর কি আছে? This is discriminatory, undermining the spirit of federalism and anti-federalist. We strongly feel that all cesses, surcharges should be eliminated, or if continued, then it should be from a part of the divisible pool. রাজ্যকে কিছুই দিচ্ছে না, একতরফা নিয়ে চলে যাচ্ছে, যার ফলে বেকারি বাড়ছে,
দরিদ্রতা বাড়ছে, আনএমপ্লয়মেন্ট বাড়ছে, আর কাজ শুধু একটাই, যেমন করে হোক লাগিয়ে দাও, দাঙ্গা তৈরি করো। আমরা বীজ বপন করেছি, শুনেছি বীজ বপন করো ভালো হয়, যত চারা লাগাবে ভালো হবে। এরা একটাই বীজ বপন করতে পারে, সেটা হচ্ছে দাঙ্গা বীজ।